আমরা ডিরেক্টলি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিলাম। তো পাওয়ার পয়েন্ট ওপেন করার সাথে সাথে যে মেনুটা আমরা দেখতে পাচ্ছি, আমরা ওয়ার্ড এক্সেলের ক্ষেত্রেও সেম এভাবে একটা মেনু দেখতে পাচ্ছিলাম নাকি? আমরা এই মেনুটাকে চিনি। আচ্ছা একটা মিনিট, আমার এই মেনুটাকে বলে ব্যাকস্টেজ ভিউ, এবং এই মেনুতে রিসেন্টলি ব্যবহৃত যে পাওয়ার পয়েন্ট শেপ মানে পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো আছে সেগুলো দেখতে পাওয়া যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিসেন্টে কিছু নাম, পিন যে অপশন, কিছু পিন করে রাখলে সেটা পাওয়া যাবে। এরপরে এই সবার উপরে আছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এরপরে বাকিগুলো হচ্ছে টেমপ্লেট। যদি মোর থিম ক্লিক করি সেখানে আরও অনেক থিম বা টেমপ্লেট আছে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটা ব্যবহার করতে পারি। তো আমরা এটা আমরা যখন প্রেজেন্টেশনের কাজ অথবা পাওয়ার পয়েন্টের কাজ জেনে যাব তখন আমরা এই থিমগুলো সহজে ব্যবহার করতে পারবো। এরপরে ওপেন অপশন দিয়ে আমাদের কম্পিউটারে যদি আগে থেকে কোনো ফাইল থাকে সেটা ওপেন করতে পারবো, নির্দিষ্ট লোকেশনে গিয়ে ফোল্ডারে গিয়ে ফোল্ডার ওয়াইজ ওপেন করতে পারবো। এবং অ্যাকাউন্টসের ভিতরে অ্যাকাউন্ট সম্পর্কিত সেটিংস, এটা ওয়ার্ডের ক্ষেত্রেও আছে, এক্সেলের ক্ষেত্রেও আছে, পাওয়ার পয়েন্টেও সেম একই সেটিংস। অপশনের মধ্যে পাওয়ার পয়েন্টের কিছু অপশনাল সেটিংস। তা আমরা এটুকু তো সবাই জানি। আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্লিক করার সাথে সাথে আমাদের এভাবে করে ওপেন হয়। আমাদের ওয়ার্ড এক্সেলের ক্ষেত্রে ওয়ার্ডের ফাইল ওপেন হতো, এক্সেলের ক্ষেত্রে এক্সেলের ফাইল ওপেন হতো, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে পাওয়ার পয়েন্টের এই ফাইলটা ওপেন হয়। এই ফাইলটার ডিফল্ট নাম হচ্ছে প্রেজেন্টেশন 1। যদি বলা হয় পাওয়ার পয়েন্টের ডিফল্ট নেম কি, তখন কি এই নামটা হবে? এক্সেলের ডিফল্ট নেম কি, ওয়ার্ডের ডিফল্ট নেম কি, এইখানে যে নামটা থাকে সেভ করার পূর্ববর্তী সময়ে যে নামটা থাকে ওইটাই হচ্ছে ডিফল্ট নাম। তো আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে আমাদের হোম মেনুটা ডিফল্টভাবে চালু হলো। এখানে মেনুর মধ্যে অনেকগুলো মেনু আছে, হোম, ইনসার্ট, ড্র। এর মধ্যে ডিফল্ট মেনু কোনটা? ডিফল্ট মেনু মানে শুরুতে যে মেনুটাই থাকে, হোম মেনুটা হচ্ছে ডিফল্ট মেনু। তো আমাদের পাওয়ার পয়েন্ট মূলত কাজ করে সম্পূর্ণ শেপের উপর বেস করে, শেপ ছাড়া কোনো কাজ করে না। সেই শেপকে অ্যানিমেশন দেওয়া, ট্রানজিশন দেওয়া, সেই শেপকে ডিজাইন করা, যা কিছু করি সব শেপকে করতে হবে, এখানে আর কিছু করা যাবে না। আমরা ওয়ার্ডে লিখতে পারছি, এক্সেলেও লিখতে পারছি। এক্সেলে হচ্ছে নির্দিষ্ট সেলে লিখতে পারছি, ওয়ার্ডের নির্দিষ্ট একটা পেজ বা যে কোনো একটা পেজে লিখতে পারছি, কিন্তু এখানে কোনো জায়গায় লেখার সুযোগ নাই। যদি লিখতে চাই লিখতে পারবো কিভাবে? শেপের মধ্যে। আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে অথবা এক্সেলের ক্ষেত্রে শেপের কাজ দেখেছি সবাই, শেপের কাজ মোটামুটি বলা যায় সবই জানি। সেই শেপটাকে সাজানো গোছানো, সেই শেপটাকে সুন্দরভাবে উপস্থাপন করাই হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ। তো আমরা এখানে দেখতে পাই প্রায় মেনুগুলো অফ আছে। এই মেনুগুলো অফ কারণ আমাদের এখানে কোনো কিছু অ্যাক্টিভ করা হয়নি। আমরা এখানে ডিফল্টভাবে দুইটা শেপ দেখা যাচ্ছে, একটা শেপ হচ্ছে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তা আমরা এটা ক্লিক করলে এই শেপটা সিলেক্ট হয়। এই শেপটা বোঝা যাচ্ছে একটা শেপ, হয়তো এই শেপটায় আউটলাইন বা অন্য কিছু নেই, কিন্তু এটা একটা শেপ। নিচের এটাও একটা শেপ। এই যে মাঝখানে লেখা ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এই লেখাটুকু হচ্ছে তারা ডিফল্টভাবে সেট করে দিছে যে আমরা এখানে ক্লিক করে যে কোনো টাইটেল অ্যাড করতে পারবো। তো আমরা টাইটেল সাবটাইটেল যে অ্যাড করব, আমাদের আগে বুঝতে হবে পাওয়ার পয়েন্টটা কেন ব্যবহার করব। আমরা ওয়ার্ড কেন ব্যবহার করব সবাই জানি? সবাই কি জানি ওয়ার্ড কেন ব্যবহার করব? যে কোনো ধরনের ডকুমেন্ট লেখালেখির জন্য নাকি? আর এক্সেল কেন ব্যবহার করব? যে কোনো ধরনের হিসাব নিকাশ সহ যে কোনো তথ্য ফুটিয়ে তোলার জন্য। এখন এক্সেলে আপনি অনেক বড় কিছু ডাটা পেলেন, যেমন একটা এরিয়ার সম্পূর্ণ সেলস রিপোর্ট পেলেন, সেখানে
বিভিন্ন এমপ্লয়ি জনপ্রতি আলাদা আলাদাভাবে সেলস রিপোর্টটা পেলেন, আপনি কি পাওয়ার পয়েন্টে ওইগুলো সব উপস্থাপন করবেন? পাওয়ার পয়েন্ট হচ্ছে ওই রিপোর্টটাকে এবং ওর পাশাপাশি আরও অন্যান্য রিপোর্টগুলোকে যদি আপনার উপরস্থ অথবা কোনো একটা মানে কোনো কাউকে যদি সেটাকে সুন্দরভাবে দেখাতে চান, সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করতে চান, সেক্ষেত্রে পাওয়ার পয়েন্টটাকে ব্যবহার করা হয়। কোনো একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে, প্রেজেন্টেশন সম্পর্কে জানেন আপনারা? আপনারা অনেক সময় বড় বড় প্রোগ্রাম দেখে থাকবেন, হয়তো কোনো মুভিতে, কোনো নাটকে বা কোনো কিছুতে, যেখানে দেখেন যে প্রজেক্টরে একটা ব্যক্তি তার প্রোডাক্ট সম্পর্কে কিছু বলছে, সামনে অনেক অডিয়েন্স বসে আছে, এমন দেখছেন না? তো পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে মূলত ওই টাইপের প্রেজেন্টেশনের কাজ। আপনার সামনে অনেকগুলো অডিয়েন্স থাকবে অথবা সামনেও না থাকতে পারে, আপনি প্রেজেন্টেশনটা করলেন, সেটা ভিডিও রেকর্ড করে সেটা কাউকে দিলেন। এখানে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু বলতে পারলেন, আপনার সম্পূর্ণ বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের সেলস সম্পর্কে কিছু বললেন, অথবা একটা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একটা নির্দিষ্ট ট্রেড কিভাবে উন্নতি করা যায়, উন্নতি করে কি কি করা যাবে এই সম্পর্কিত কিছু বললেন। তো এই সব কিছু হচ্ছে উপস্থাপন করার জন্য আমরা প্রেজেন্টেশনটাকে ব্যবহার করব। প্রেজেন্টেশন মিন্স এই পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা যে স্লাইডগুলো তৈরি করি, যে পেজগুলো, আমরা পেজ বলতে পারি, কারণ আমরা ওয়ার্ডের ক্ষেত্রে, এক্সেলের ক্ষেত্রে পেজ আকারে দেখেছি না, আমাদের পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে ওই রকম একটা একটা করে পেজ হবে, কিন্তু পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে এটাকে বলা হয় স্লাইড। 1 নাম্বার স্লাইড, 2 নাম্বার স্লাইড, 3 নাম্বার স্লাইড, এমন স্লাইড বলা হয়। তো আমরা সেই স্লাইডগুলো তৈরি করতে পারবো। তো আমি একটা প্রেজেন্টেশনের একটু নমুনা দেখে আসি। আমরা এটাকে একটু মিনিমাইজ করি, আমি একটু রেকর্ডটা অফ করি। এখানে কোনো কিছু অ্যাক্টিভ নেই, যখন একটা শেপ ক্লিক করব তখন সাথে সাথে এগুলো সব অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের এখানে এই যে 2টা শেপ আছে, এই 2টা শেপ আমাদের প্রয়োজন নাও হতে পারে, আমি 2টা শেপ সম্পূর্ণ ডিলিট করে দিলাম। একদম একটা ব্ল্যাঙ্ক পেজ। আমাদের A4 সাইজ পেজে শুধু A4 অথবা লেটার সাইজ পেজ করতে পারতাম আমাদের ওয়ার্ডের লেখাগুলোকে, কিন্তু এটার ক্ষেত্রেও তো একটা সাইজ আছে। ডিফল্ট সাইজ হচ্ছে 16:9 রেশিও এবং পেজটা হচ্ছে ল্যান্ডস্কেপ না? ল্যান্ডস্কেপ বলতে আমরা এখানে বুঝাই, যদি এদিকে 16 ইঞ্চি হয় তাহলে এদিকে 9 ইঞ্চি, এদিকে 16-এর পরিবর্তে যদি 32 হয় তাহলে এদিকে কত হবে? 18 নাকি? এটা তো বুঝি, রেশিও বুঝি না? অনুপাত 16:9 এই হচ্ছে অনুপাত। সাধারণত এই অনুপাত থাকে সবার কম্পিউটারে, বা মোটামুটি আমাদের যতগুলো কম্পিউটার আছে প্রত্যেকের কম্পিউটারের রেশিও হচ্ছে 16:9। এমনকি আমার ল্যাপটপের রেশিও 16:9। আপনারা যে এই প্রজেক্টটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 16:9 রেশিওতে আছে। হয়তো 16-এর পরিবর্তে এখানে তার সাথে 4 গুণ বা 5 গুণ হয়েছে, 9-এর সাথেও 5 গুণ হয়েছে। ক্লিয়ার বিষয়টা? তো আমরা এখানে যে কোনো শেপ যদি অ্যাড করি, ইনসার্ট ক্লিক করে শেপ, এবং এই শেপের মধ্যে আমরা সব ধরনের শেপ পাবো যা ওয়ার্ড এক্সেলে ছিল। আমরা আগে মেনুগুলো দেখি। হোম মেনুর অধীনে কি কি আছে? ক্লিপবোর্ড মেনু যেমন আছে তেমনই ছিল, আমরা এটা চিনি সবাই। ফন্ট সেকশনটাও মোটামুটি সবাই চিনি, কিছু কম বেশি আছে। এই মেনুটা এখানে বাড়তি আসছে না? এই মেনুটা এখানে বাড়তি, কিন্তু বাড়তি আসলেও আমরা এটার কাজ শিখব, কাজ দেখব। এখানে নিউ স্লাইড, লেআউট, রিসেট, সেকশন, এই কয়টা ব্যাপার আছে। ফন্ট সেকশনে যা ছিল তাই আছে, এখানে বেশি কিছু বাড়ে কমেনি, শুধু এই যে এই পার্টটুকু বাড়ছে। তো এটার কাজ আমরা দেখব। প্যারাগ্রাফ সেকশন যেমন ছিল তেমন আছে, এবং এইখানে যেটা দেখা যাচ্ছে এটা অন্য কোথাও ছিল, কিন্তু এখানে এই পার্টটা প্যারাগ্রাফের অধীনে দিয়ে দিছে। শেপ
অ্যারেঞ্জ এটাও ছিল, কিন্তু এটা ড্রয়িং মেনুর আন্ডারে ছিল না। এই শেপে ক্লিক করে সেই শেপটাকে অ্যারেঞ্জে ক্লিক করে আমরা উপরে নিচে শেপটা কোনটার উপরে কোনটা থাকবে, কোনটার নিচে কোনটা থাকবে, এটা এই অ্যারেঞ্জের মাধ্যমে করতে পারবো। এরপরে এডিটিং সেকশন যেমন ছিল তেমনই আছে নাকি? হোম মেনুতে বলা যায় এইটুকুই। এবং হোমের পরে যদি ইনসার্টে যাই, ইনসার্টে টেবিল ছিল ওয়ার্ডের ক্ষেত্রে, এখানেও আছে, পিকচার ছিল, স্ক্রিনশট অ্যাড হয়েছে, ফটো অ্যালবাম অ্যাড হয়েছে, শেপ ছিল, আইকন ছিল, 3D মডেল ছিল, স্মার্ট আর্ট ছিল, চার্ট ছিল, সবই ছিল। শুধু নিউ স্লাইড এই পার্টটা অ্যাড হয়েছে, স্লাইডের একটা পার্ট। লিঙ্ক যেমন ছিল তেমনই আছে, লিঙ্কটা হয়তো এখানে আরও কিছু ছিল, এখানে শুধুমাত্র অল্প একটু আসছে। কমেন্ট আলাদাভাবে ডেডিকেটেড কমেন্টের একটা পার্ট দিছে, টেক্সট বক্স নামের একটা অপশন দিছে, সিম্বল ছিল, মিডিয়া নতুন করে দিছে। এরপরে ড্র অপশন সবার জন্য অ্যাজ ইউজুয়াল যা থাকার তাই আছে, ড্র অপশনের কাজ আমরা করি না, আমাদের আপাতত দরকার নেই। ডিজাইনের মধ্যে অনেকগুলো থিম আছে, থিম বা টেমপ্লেট আছে, ভেরিয়েন্টের মধ্যে আলাদা আলাদাভাবে ভেরিয়েন্ট আছে। এরপরে ট্রানজিশন আছে, ট্রানজিশন সম্পূর্ণ নতুন একটা পার্ট। ট্রানজিশন আমরা ব্যবহার করব, অ্যানিমেশন সম্পূর্ণ নতুন একটা পার্ট, অ্যানিমেশন ব্যবহার করব। স্লাইড শো এটা একটা নতুন পার্ট। রেকর্ড অপশন আছে, রিভিউ আগেরগুলোতেও যেমন ছিল এখানেও তেমন আছে। ভিউয়ের মধ্যে কিছু কিছু আছে, কিছু কিছু একটু পরিবর্তন হয়েছে। এখানে প্রেজেন্টেশন ভিউ নামের এই মেনুটা অ্যাড হয়েছে, মাস্টার ভিউ নামের এটা অ্যাড হয়েছে, শোটা ঠিক আছে, জুমটা অ্যাড হয়েছে। এরপরে হেল্প তো যেমন থাকার তেমনই আছে। তো বলা যায় আমাদের প্রায় আগেরগুলোর সাথে নতুন কিছু দেখতে পাচ্ছি। আমরা নতুন দেখতে পাচ্ছি অ্যানিমেশন, ট্রানজিশন এই দুইটাই, এবং স্লাইড শো এই তিনটাই মূলত একদম টোটালি নতুন ট্যাব। এছাড়া বাকিগুলোর সাথে অল্প কিছু কম বেশি আছে। তো আমরা মোটামুটি মেনু সম্পর্কে বুঝতে পারছি নাকি? আমরা থিম তো সবাই চিনি নাকি? থিম বলতে কি বোঝায়? অনেক সময় ফোনে অনেকে থিম ব্যবহার করি না। থিমটা হচ্ছে নির্দিষ্ট কোনো ডিজাইন, যে ডিজাইনের উপরে আপনার সব লেখাগুলো দেখাবে, আপনার সব কাজগুলো দেখাবে। ডিজাইনটা সবসময় ডিফল্টভাবে সেট করা থাকবে, এটাই হচ্ছে থিম নাকি? তেমনি আমাদের এখানে এই যে ডিজাইন অপশনে যে কিছু থিম আছে, এই থিমগুলো তেমন কাজ করে, কিন্তু আমরা এই থিম দিয়ে কাজ করব না। এই যদি এইটা আমরা থিম হিসেবে নেই, তাহলে প্রত্যেকটা পেজে এই থিমটা চলে আসবে। আমি যদি এইটাকে থিম হিসেবে নেই, প্রত্যেকটা পেজে এই থিমটা চলে আসবে। ওয়ালাইকুম আসসালাম। যদি কোনো থিম এখানে করতে চাই, চাইলে এখানেই করতে পারি কোনো একটা থিম। যেমন আমরা যদি একটা থিম হিসেবে এখানে কিছু করতে যাই, গতকালকে বা গত ক্লাসে একটা ডিজাইন করেছিলাম, আমি দেখেছিলাম না? আমি মনে করি ওই ডিজাইনটা সবার লাস্ট পেজে, মানে ওই ডিজাইনের যে থিমটা ওইটা থাকবে, ওর উপরে আমরা সব লেখালেখি লিখব। তো আমরা যদি এমন করতে যাই, যেমন ওই লেখাটা যেমন ছিল এখানে, সেই হিসেবে বলা যায় না নিচের কালারটা থিম, উপরে লেখালেখি আলাদা আলাদা, যদি তেমন বলা যায়, আমি ওই কালারটা এখানে দিব। ইনসার্ট শেপ, একদম ফুল পেজে একটা শেপ নিলাম। একটা শেপ নিয়ে এটাকে শেপ ফিল থেকে গ্রেডিয়ান্ট ফিল দিব। গ্রেডিয়ান্ট ফিল দিয়ে আমি প্রয়োজনে রাইট ক্লিক করে ফরম্যাট শেপ থেকে এই ফিল অপশনে এসে এই গ্রেডিয়ান্টের একটা কালার একটু ডিলিট করে দেই, আর এই কালারটাকে চেঞ্জ করে এই কালারটা দিয়ে দেই। প্রয়োজনে একটু ঘুরাই দেই। এটা আমার যেমন আছে তেমন থাকুক। এর উপরে ইনসার্ট ক্লিক করে আমরা আবার টেক্সট বক্স নিয়ে, এখন এইখানে আমি যদি লিখি কিছু, এই লেখাটাকে একটু বড় করে নিলাম অনেক, আমার কি নিচে একটা ডিজাইন হয়ে গেল না? নিচে এই থিমটা চলে আসলো না?
এখন এই পেজের জন্য এটা করলাম, এই একটা স্লাইড, আমি নতুন আরেকটা স্লাইড যদি নেই, এটা আরেকটা কি ব্ল্যাঙ্ক স্লাইড হয়ে গেল না? এই ব্ল্যাঙ্ক স্লাইড এটাকে কি আবার ডিজাইন করতে হবে না ওই রকম করে? না, মূলত আমাদের তো আবার এখানে ডিজাইন করা উচিত। এখন আমি এটা ডিলিট করে দেই, ডিলিট স্লাইড। আমরা এটাকে ডিরেক্টলি ডুপ্লিকেট করলে ওই স্লাইডটা ডুপ্লিকেট হয় আর একটা স্লাইড হয়ে যায়। এরপরে এটাই চেঞ্জ করে আমি অন্য কিছু করতে পারি। তো প্রত্যেক পেজে প্রত্যেকবার ডুপ্লিকেট করতে হবে, প্রত্যেকবার অথবা এই ডিজাইন করতে হবে। তো আমরা এই হ্যাসেলটা পেতে চাচ্ছি না, যে কারণে আমরা একটা কাজ করব। কাজটা হলো আমাদের একটা ডিজাইন তো থাকবে, ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন আমাদের রাখতে হবে, যে ডিজাইনটাকে বলা যায় এক প্রকার মাস্টার ডিজাইন। প্রত্যেকটা স্লাইডে আমরা একটা ডিজাইন রাখতে চাচ্ছি। প্রত্যেকটা স্লাইডে যদি সেই ডিজাইনটা রাখতে যাই তাহলে সেই ডিজাইনটাকে বলা হবে মাস্টার ডিজাইন। তো আমরা মাস্টার স্লাইডে সেই ডিজাইনটা করতে পারবো। তো আমরা নর্মালি এখানে সব কাজ করে নিতে পারবো, আমাদের মতো করে যেমন খুশি তেমন ডিজাইন করতে পারবো, কিন্তু আমি একটা ডিফল্ট ডিজাইন রাখতে চাচ্ছি, যে ডিজাইনটা এই স্লাইডের ক্ষেত্রে নতুন স্লাইড নিলেই ওই ডিজাইনটা চলে আসবে। তো এক্ষেত্রে আমরা ভিউ অপশনে চলে যাব। ভিউ অপশনে গেলে আমাদের এখানে নর্মাল ভিউ, আউটলাইন ভিউ, স্লাইড শর্টার, নোট পেজ, রিডিং ভিউ, এই কয়টা ভিউ আছে, এবং মাস্টার ভিউ আছে, স্লাইড মাস্টার, হ্যান্ডআউট মাস্টার, নোট মাস্টার। আমরা স্লাইড মাস্টারে যাব। স্লাইড মাস্টারে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি স্লাইড মাস্টার ওপেন হয়েছে। স্লাইড মাস্টার ওপেন হওয়ার সাথে সাথে এখানে কিন্তু স্লাইড মাস্টার দেখা যাচ্ছে। ফাইলের পরে হোম থাকে, হোমের আগে কিন্তু স্লাইড মাস্টারটা চলে আসছে নাকি? এই স্লাইড মাস্টারে আমরা এই যে স্লাইডগুলো দেখতে পাচ্ছি, আমরা এই স্লাইডগুলোতে চাইলে কাজ করতে পারি। আমরা এই স্লাইডগুলোতে কাজ না করে আমরা একটু উপরের দিকে যাব। উপরের দিকে গেলে একটা স্লাইড পাবো। এই যে স্লাইডটা, এই স্লাইডটাকে মূলত মাস্টার স্লাইড বলা হয়। আমরা একটু খেয়াল করি, স্লাইড মাস্টারের এই স্লাইডটাকে বলা হয় মাস্টার স্লাইড। মানে মাস্টার স্লাইড বলতে তো বুঝে নেই যে সবগুলোর প্রধান বোঝা যায় নাকি? তো এইটা হচ্ছে মাস্টার স্লাইড। আমরা এই স্লাইডের যে ডিজাইনটা করব, ওই ডিজাইনটা প্রত্যেকটা স্লাইডে আমরা পাবো। আমরা এই স্লাইডটা এসে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের জন্য যে ডিজাইনটা, সেই ডিজাইনটাই করব এখানে, এখানে অন্য কিছু করব না। তা আমাদের কিছু কিছু স্লাইডের ক্ষেত্রে কিছু কিছু ডিজাইন থাকে। আমরা দু একটা স্লাইডে একটু যাই। মাস্টার স্লাইডে আমরা এসে এখানে যে ডিজাইনটা দিব, ওই ডিজাইনটা প্রত্যেকটা স্লাইডে থাকবে। আমরা এই মাস্টার স্লাইড শুরুতেই ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে এবার আমরা ইনসার্টে গিয়ে আমি কোনো শেপ নিলাম, যে কোনো একটা শেপ নিলাম, লাইন শেপ নিলাম। শুরুতে আমি এখানে একটা লাইন শেপ দিলাম। লাইন শেপটাকে একটু আউটলাইনটাকে মোটা করে নিলাম। কালারটা যদি চেঞ্জ করতে চাই, কালারটা চেঞ্জ করে দিলাম। কন্ট্রোল ডি ক্লিক করে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি, এটা সবাই জানেন। আবার কন্ট্রোল ডি ক্লিক করলাম, আবার ডুপ্লিকেট হয়ে গেল। এখানে আমি দিলাম। আচ্ছা, আরও একটা দেই, দিলাম এখানে। আচ্ছা, এই চারটা এই পাশে দিই। এরপরে ইনসার্টে গিয়ে আবার শেপ ক্লিক করে একটা ওভাল শেপ নিলাম। এখানে একটা ওভাল শেপ দিলাম। ওভাল শেপের কালারটা এই কালার করে দিলাম, আউটলাইনটাকে নো করে দিলাম, একটু ছোট করে দেই। আমরা এটাকে ডুপ্লিকেট করে আরেকটা শেপ নিলাম, এটাকে আরেকটু ছোট করে দিলাম। আমরা ইনসার্ট মেনু থেকে আরেকটা শেপ নিলাম, এখানে আরেকটা শেপ দিয়ে দিলাম, যে শেপের কালারটা
এই কালার দিলাম, আউটলাইন নো দিয়ে দিলাম। এরপরে ইনসার্ট আর একটা শেপ নিলাম, এখানে একটা শেপ দিয়ে দিলাম, এই কালারটাও এই কালার দিলাম, আউটলাইন নো দিয়ে দিলাম। এটা একটা বেসিক শেপ দিয়ে আমি এইটুকু করলাম, ধরে নিলাম এটাই একটা ডিজাইন। তো আমি আসি বর্তমানে স্লাইড মাস্টারে, আমি এবার ক্লোজ স্লাইড মাস্টার ক্লিক করব। ক্লোজ স্লাইড মাস্টার ক্লিক করার পরে আমার একদম একটা নতুন স্লাইড হিসাবে এটা শুরু হলো। আমি এবার নিউ স্লাইড যতগুলো নিব, প্রত্যেকটা স্লাইডের পিছনে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এবং ওটা কিন্তু এখন আর এডিট করা যাচ্ছে না, অন্য সব চেঞ্জ করা যাবে, ওইগুলো কিন্তু আর চেঞ্জ করা যাবে না, কারণ ওগুলো আমি ফিক্স হিসাবে ধরে নিয়েছি। মাস্টার স্লাইডে যা করেছি ওটা আর চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, এই যেটা করলাম এটা আমাদের একটা মাস্টার ডিজাইন হিসেবে আসলো। এবার আমরা এখানে যাই করব, ব্যাকগ্রাউন্ডে ওই ডিজাইনটা থাকবে। কিন্তু যদি আমরা একটু আবার ওখানে যাই, যদি ভাগ্যক্রমে আমরা এই ডিজাইনটা না করতাম, এই ডিজাইনটা আমি ডিলিট করে দিলাম, এই ডিজাইনটা যদি না করতাম তাহলে আমার এখানে প্রত্যেকবার আমি একটু আবার ওই ডিজাইনগুলোই করি প্রয়োজনে। এখানে আবার এই স্লাইডটা এখন এডিট করা যায়, চাইলে বড় হয়ে যেতে পারে, ছোট হয়ে যেতে পারে, সরে যেতে পারে, এটা ডিলিট হয়ে যেতে পারে। তো আমার স্লাইডের যদি এরকম আলাদা আলাদা প্রত্যেকটা হয় তাহলে কি ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকলো? যে কারণে আমরা মাস্টার স্লাইডে গিয়ে কাজ করব। তো এই জন্য মাস্টার স্লাইডটা দেখানো। তো মাস্টার স্লাইডটায় কিভাবে যেতে হয় আমরা বুঝতে পারছি। সবার কাজ হচ্ছে হোম মেনুতে গিয়ে অ্যাট ফার্স্ট ভিউয়ে গিয়ে স্লাইড মাস্টার অন করা। স্লাইড মাস্টার অন করে আমরা যেখানে থাকবো এখানে না, তার উপরেরটায় গিয়ে এইটাই গিয়ে কাজ করতে হবে, এইটাই গিয়ে কাজ করতে হবে। আমাদের পরীক্ষায় যে ধরনের স্লাইড আসতে পারে আমরা সেই রকম একটা স্লাইড নিয়ে একটু আলোচনা করব। আমরা ওয়ার্ডের ক্ষেত্রে অথবা এক্সেলের ক্ষেত্রে স্লাইডের ক্ষেত্রে আমরা শেপ অ্যাড করেছি, যে শেপগুলো মনে করেন এই একটা শেপ অ্যাড করেছি, এই শেপটা এভাবে আছে। আমি আর একটা শেপ অ্যাড করি একটু এর পাশে, এই শেপটা অ্যাড করেছি। দুইটা শেপ এখানে অ্যাড করা না? আমার এই দুইটা শেপ সিলেক্ট করলে আমরা শেপ ফরম্যাট অপশনে গেলে দেখেন এই শেপ ফরম্যাট তো আগে ওয়ার্ড এক্সেলেও ছিল, এডিট শেপ ছিল আগেও, টেক্সট বক্স ছিল, কিন্তু মার্জ শেপটা ছিল না, এখানে চলে আসছে। তো মার্জ শেপ ক্লিক করলে দেখেন ইউনিয়ন, কম্বাইন্ড, ফ্র্যাগমেন্ট, ইন্টারসেক্ট, তারপর সাবস্ট্রাক্ট, বিভিন্ন বিষয় চলে আসছে। হ্যাঁ, করা যাবে, এখানে অনেক কিছুই করা যায়, আমরা একটু দেখি। এই দুইটা শেপ সিলেক্ট করে মার্জ শেপ থেকে আমরা প্রত্যেকটাকে কম্বাইন্ড, ইউনিয়ন একসাথে সব করে নিতে পারি, আলাদা করে নিতে পারি। আমরা যদি সব শেষেরটা ক্লিক করি আমাদের নতুন একটা শেপ হয়ে গেল। এই শেপটা কি আমাদের ওখানে ছিল? আমরা নতুন একটা শেপ করে নিতে পারলাম। তো এরকম করে অনেক শেপ আমরা তৈরি করতে পারবো। তো এটা জাস্ট নর্মাল একটা বিষয়, এটা আমরা দেখলাম। এরপরে এখানে আর একটা ওভাল শেপ নেই আমাদের। সাধারণত এই টাইপের শেপটা মূলত আমাদের পরীক্ষায় থাকে বেশির ক্ষেত্রে। এইখানে যে শেপটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এটাই থাকে এভাবে।
এই যে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডে, এই ডিজাইনটা মূলত থাকবে। আমরা ক্লোজ মাস্টার ভিউ ক্লিক করলে আমরা প্রথম পেজে চলে আসব। এবার আমরা যদি সব ডিলিটও করি, এটা কিন্তু আর ধরা যাবে না, এটা ডিলিট করা যাবে না। এটা একটা ব্যাকগ্রাউন্ডের থিমের মতো হয়ে গেল। যেখানে আমরা থিম অপশনে গেলে যে থিমগুলো ব্যবহার করতে পারি, এটাও ওই রকমের একটা থিম হয়ে গেল। আমরা এখানে এখন যা যেভাবে ব্যবহার করা উচিত সেরকম ব্যবহার করতে পারি। তো আমাদের স্লাইড মাস্টারের কাজ এইটুকুই থাকবে। তো স্লাইড মাস্টারের কাজের পরে সবার উপরে থাকবে যেটা যে ইনসার্ট শেপ। আমি আরেকটা টেক্সট বক্স নিলাম, এখানে আমার প্রেজেন্টেশনে ওয়েলকাম লিখলাম। ওয়েলকামের সাইজ বলবে যে 50 করে নিলাম, 50। এরপরে ওয়েলকামের সাইজ 50 বলার পাশাপাশি এটাকে বলবে মিডল অ্যালাইন করতে। তো আমরা শেপ ফরম্যাটে গিয়ে অ্যালাইনে গিয়ে আমরা এখানে সেন্টার অ্যালাইন করে দিতে পারি। সেন্টার অ্যালাইন করে দিলে আমাদেরকে একেবারে সেন্টারে চলে আসলো। এরপরে যদি বলে যে ওয়েলকাম লেখাটা হবে নির্দিষ্ট একটা ফন্ট, যে ফন্টটা হচ্ছে এরিয়াল ব্ল্যাক, আমরা এরিয়াল ব্ল্যাক ফন্টটা করে দিলাম। এরপরে বলবে যে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখুন, সাইজ এত। আমরা কি করব, ইনসার্ট শেপ টেক্সট বক্স, নাম নাম লিখলাম, রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম। এটার সাইজ বলবে হয়তো 24 বা 32, দিয়ে দিলাম 32। এবং এটার ফন্ট বলবে অন্য কোনো ফন্ট, ক্যামব্রিয়া। আমরা ক্যামব্রিয়া ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে বলবে এই পাশে একটা পিকচার অ্যাড করতে। এইখানে পিকচারের সাইজ বলবে 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি। আমরা শেপ না নিয়ে সরাসরি ইনসার্ট পিকচার নিতে পারি। ইনসার্ট পিকচার দিস ডিভাইস, এখানে আমার স্ক্রিনশটে পিকচার আছে। যদি না থাকে আমরা যে কোনো একটা পার্ট এইটার স্ক্রিনশট নিব। কিভাবে নিব, উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন ক্লিক করলাম, আমার স্ক্রিনশটটা হয়ে গেল। এখানে এসে এটাকে আমরা ওই পিকচারটা দিস ডিভাইস থেকে, মনে হয় না, আমি এই স্ক্রিনশটটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা এটা না, স্ক্রিনশট আরেকটা ছিল, ইনসার্ট পিকচার দিস ডিভাইস। এটা এবং হ্যাঁ এটাই, এবং এটা বললো 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি নাকি। এখন একটা জিনিস দেখেন, এইখানে 3 লিখলাম, পরেরটা 5 হয়ে গেছে, পরেরটা 3 করতে গেলাম, উপরেরটা 1 হয়ে গেছে। তো এই সমস্যাটা সমাধান সবাই করতে পারেন আমি জানি। আসলে কি পারেন? পারেন না? অবশ্যই পারেন। এই সাইজ অপশনে গিয়ে লক অ্যাসপেক্ট রেশিওটা অফ করে দিলেই তো হয়ে যায়। এটা কি ওয়ার্ডে দেখেননি? এখন দেখেছেন, দেখানোর আগে তো কেউ দেখেননি। আমি 3/3 দিতে বললো, আমি 3/3 দিয়ে দিলাম। 3/5 বললে 3/5 দিয়ে দিব। তো আমার প্রথম স্লাইডে ওয়েলকাম, আমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা পিকচার দেওয়ার জন্য বলছে, আমরা দিয়ে দিলাম। আমরা এখানে এই যে নিউ স্লাইড, এটাই ক্লিক করলে আরেকটা স্লাইড অন হয়ে যাচ্ছে, আরেকটা স্লাইড অন হয়ে যাচ্ছে। যা যা আছে সব ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলাম। এইখানে এখানে বলল অন্য কিছু, যেমন আমরা আমাদের স্লাইড দেখতে পাই, এখানে বলল আরেকটা পিকচার অ্যাড করতে এবং পিকচারটাকে ট্রান্সপারেন্ট করতে। এখানে পিকচার অ্যাড করব। আমরা ইনসার্ট থেকে আবার ওই পিকচারটাই নিয়ে আসি,
ওই পিকচারটা নিয়ে আসলাম। এখন পিকচারটাকে ট্রান্সপারেন্সি আমি কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট দিব। ট্রান্সপারেন্সি আমি কমিয়ে দিলাম, প্রয়োজনে পিকচার সাইজটা যতটুকু দিতে বলবে ততটুকু দিলাম। এরপরে আরেকটা স্লাইড নিলাম, এটাই বলবে এমন একটা কিছু তৈরি করতে। আমরা এমন একটু তৈরি করব, কিভাবে আমরা ইনসার্ট থেকে শেপ থেকে লাইন শেপ নিলাম, লাইন শেপটাকে উইথটা একটু মোটা করে দিলাম, উইথ মোটা করে দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিচে একটা দিলাম, এরপরে দিলাম। এখন আমার একটা সবার নিচে এখানে আর একটা উপরে এইখানে, বাকিগুলো মাঝখানে সমানভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। আমরা কিভাবে করব? আমাদের কি সমান হয়েছে? বলতে পারবো যে সমান হয়েছে? সমান হয় না। আমরা কি এভাবে সমান করব? এই 6টাকে আমরা সিলেক্ট করব, একসাথে যে শেপটার সম্পূর্ণটা আমি চেপে ধরে এরকম করব সেইটুকু সিলেক্ট হবে। আমি যদি এইটুকু করি, এইটুকু সিলেক্ট হয় না, আর সম্পূর্ণটা যখন ধরবো তখন সম্পূর্ণ সিলেক্ট হবে। তো আমাদের সিলেক্ট হলো কুইক শেপ ফরম্যাট থেকে, অ্যালাইনমেন্ট থেকে। আমরা আগে করে একটু রাইট অ্যালাইনমেন্ট সমান করে নিলাম। আমি একটু দেখাই, কোনো একটা শেপ এদিকে হয়ে গেল, কোনো একটা এমন হয়ে গেল, কোনো একটা এমন হয়ে গেল। আমার অ্যালাইনমেন্ট কি ঠিক আছে? সম্পূর্ণটা সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট করতে পারি। রাইট অ্যালাইনমেন্ট করলাম, এরপরে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল যদি করে দেই, আমার সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে ভার্টিক্যালি। আর যদি এই শেপগুলো ঘোরানো থাকতো, আমি একটু শেপগুলো ডিলিট করে দিই, ইনসার্ট শেপ, এরকম আসে শেপগুলো, এভাবে আছে। তো এটাকে আমরা কিভাবে করব? এটাকে আমরা অ্যালাইন করতে গেলে আমরা এটাকে করতে পারি বটম অ্যালাইন অথবা টপ অ্যালাইন। আমরা বটম অ্যালাইন করলাম, বটম মিলে গেল। এবার আমরা যদি করি তাহলে হবে হরিজেন্টাল। বুঝতে পারছি? তো কোনো কোনো জায়গায় ভার্টিক্যাল করতে হবে, কোনো কোনো জায়গায় হরিজেন্টাল করতে হবে। তো আমার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। অ্যালাইনমেন্টের পরে এরপরে আরেকটা শেপ, ইনসার্ট শেপ, এখানে একটা শেপ এভাবে দেয়া, শেপ আউটলাইন নো করে দিলাম, এটাকে ডুপ্লিকেট করে আর একটা শেপ এইখানে এভাবে দেয়া, সম্ভবত আমরা এভাবে দিয়ে দিলাম। এরপরে যেভাবে আর কি ডিরেকশন দেয়া থাকবে আমরা সেভাবে করব। আমরা আগে জাস্ট বেসিকটা দেখতেছি, আমরা প্রশ্নে পরে যাব। ইনসার্ট শেপ, আমি সম্পূর্ণ আরেকটা টোটাল আলাদা একটা শেপ নিয়ে উপরে দিয়ে দিলাম। উপরে দিয়ে দিয়ে শেপ ফিল্ডটাকে আমি একটু অন্য কালার করে দিলাম। এবার ট্রান্সপারেন্সি কমাবো। ট্রান্সপারেন্সিটা যদি কমাই, এবার কি আমার দেখতে একটু ভিন্ন রকম মনে হচ্ছে না? তো এটা আমাদের করতে হবে। তো আমরা কিভাবে করব এটা আমরা পরে এক এক করে দেখব। আমরা বেসিকটা দেখতেছি, এরপরে আলাদা আর একটা শেপ নিতে হবে। আর একটা শেপে বলবে একটা ভিডিও অ্যাড করতে, কিন্তু বিষয় হলো আপনার কাছে একটু ভিডিও নাই, কিভাবে অ্যাড করবেন?
স্ক্রিন ভিডিও করতে হবে না, আমরা এই যে কাজগুলো করেছি না প্রেজেন্টেশনে, এই কাজগুলো ভিডিও আকারে সেভ করা যায়। আমরা ফাইল থেকে সেভ অ্যাজ ক্লিক করে আমরা ভিডিও সেভ করব। এই যে MP4 ভিডিও, এটাকে সেভ করব কোথায়? ডেস্কটপেই করি, প্রেজেন্টেশন 1 নামে। সেভ ক্লিক করলাম, আমার এই যে ক্রিয়েটিং ভিডিও প্রেজেন্টেশন 1 নিচে সেভ হচ্ছে। সেভ যদি হয়ে থাকে এইখানে ইনসার্ট এবার কি হবে? ভিডিও, ভিডিও আছে কোথায়? এখানে এই ভিডিও দিস ডিভাইস ডেস্কটপে, এই হচ্ছে সেই ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম। এটার স্ক্রিন সাইজ যদি বলে যতটুকু, আমি ততটুকু সাইজ রেখে দিলাম। এই ভিডিওটা আছে টোটাল কত সেকেন্ড? টোটাল 20 সেকেন্ডের। যদি বলে এটা ট্রিম করতে হবে, এটাকে 10 সেকেন্ড করতে হবে, তাহলে এটাকে আমার 10 সেকেন্ড করে দিতে হবে। একটা মিনিট। আচ্ছা দেখেন, আমরা ভিডিওটা অ্যাড করলাম। এই ভিডিওটার ভিডিও ফরম্যাট নামের একটা মেনু চালু হয়ে গেছে। আমাদের যা যা মেনু ছিল তা তো আছে, ভিডিও ফরম্যাট এবং